এমপিও ভুক্তির দাবিতে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা, ছেড়ে দেওয়া হয়েছে বাকি 5 জনকে। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজের। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি। বিটিআরসির ফান্ডের বিপুল পরিমাণ অলস টাকা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ব্যবহারের তাগিদ, শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। এবং উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত নামতে শুরু করেছে উত্তরের জনপদ গাইবান্ধায়। রোগবালাই থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এমপিও ভুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশন। গত 28 অক্টোবর থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তির বিষয়ে কোনো সমাধান না পাওয়ায় গতকাল থেকে প্রায় 3 শতাধিক শিক্ষক টানা অনশন শুরু করেন। এ সময় শিক্ষকরা অভিযোগ করেন, প্রায় 5 বছর ধরে সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তির জন্য শুধু আশ্বাস দেওয়া হয়েছে। 2013 সালেও শিক্ষকরা আন্দোলন করলে সরকার তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়, কিন্তু শিক্ষামন্ত্রী কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তারা। এমপিও ভুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষকরা আমরণ অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের থেকে পাঠদানের অনুমতি নিয়ে তারপরে স্বীকৃতি নিয়ে আমরা শিক্ষাদান করে যাচ্ছি, অথচ আমরা 1 পয়সা বেতন পাই না। ক্লাসে শিক্ষকতা করতে গিয়ে আমাদের স্টুডেন্টরাই আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার আপনার কি বেতন হয়েছে? তখন আমাদের দুচোখ দিয়ে পানি গড়িয়ে আসা ছাড়া কোনো বুদ্ধি থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বিষয়টা জানেন। ওরা যে অতি সত্বর আমাদেরকে নিয়ে এই এমপি ভুক্তির ব্যাপারে যদি একটা সিদ্ধান্ত নেন, আমরা পরিবার পরিজন নিয়ে এই মানবতার জীবনযাপন থেকে আমরা মুক্তি পাবো। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী রাশেদ লিমন। ঘটনাস্থলের সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। লিমন। মামুন, আপনি জানেন গতকাল থেকে এই যে নন এমপিও যারা শিক্ষক আছেন তারা এই আমরণ অনশনের কর্মসূচিতে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে গতকাল সারাদিন আমরণ অনশন কর্মসূচির ফলে আজকে প্রায় 4 জন তারা অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে একজনকে আমরা দেখেছি তাকে হাসপাতালে নিতে হয়েছে। তো এই যে নন এমপিও যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের কিন্তু যে দাবি যে তারা তাদের যে এমপিও ভুক্তকরণের দাবি, এই দাবিতে কিন্তু তারা বেশ কয়েক বছর ধরেই তাদের এই যে চলমান আন্দোলন কর্মসূচি তারা করে এসেছিলেন এবং তারা বলছেন যে তারা গত 12 থেকে 15 বছর ধরে তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার এই আন্দোলন করে আসছিলেন। এবং বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে পরিচালিত হয় এর প্রায় 98% আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এর মধ্যে কিন্তু রয়েছে আসলে প্রায় এই 98% শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর প্রায় 8000 শিক্ষা প্রতিষ্ঠান এখনো এমপিও ভুক্ত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াধীন রয়েছে এবং তারা বলছেন তাদের গত 10 থেকে 15 বছর বা 10-12 বছর ধরে তাদেরকে এই এমপিভুক্তকরণের আশ্বাস দিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য বা দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং তারা বলছেন দেশের প্রায় 20 লক্ষ শিক্ষার্থী এই মুহূর্তে এই যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে এইসব প্রায় 20 লক্ষ শিক্ষার্থী এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে তারা অধ্যয়নরত রয়েছে এবং এই বিশাল পরিমাণ যে শিক্ষিকা রয়েছে এবং এই জাতি গঠনে যে শিক্ষা মূল ভূমিকা পালন করে থাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা আসলে এত বড় সংখ্যায় তারা আসলে তাদের বেতন ভাতা থেকে বঞ্চিত। এখানে
এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা বলছেন যে এদের মধ্যে একটি বিরাট অংশ কিন্তু রয়েছেন যে তারা আসলে এই গত বছরের পর বছর ধরে তাদের প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের বেতন ভাতা পাচ্ছিলেন না। তারা বলছেন যে তারা আসলে একরকম মানবতার জীবনযাপন করছেন। তারা বিভিন্ন উৎসব পার্বণে তাদের পরিবারকে আসলে সমাজে ছোট হতে হয়, এমনকি তাদের যে ছাত্রছাত্রী রয়েছেন তাদের কাছেও আসলে এই যে তাদের বিভিন্নভাবে হেনস্থা হতে হয়। তারা আসলে এছাড়া তাদের যে শিক্ষা কার্যক্রম তাদের এই বিনা বেতনের ফলে তারা কিন্তু আসলে তাদের এই শিক্ষা কার্যক্রম তারা ঠিক মতো চালাতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে এই গোটা জাতির যে শিক্ষা ব্যবস্থায় আসলে চরম হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। এছাড়া আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু সংগঠন, রাজনৈতিক সামাজিক সংগঠন, কিছু ছাত্র সংগঠন এসে তাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে। তো এই ছিল প্রেস ক্লাব থেকে শিক্ষকদের আন্দোলনের এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবর। মামুন। দর্শক, এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ফেডারেশনের গতকাল থেকে যে আমরণ কর্মসূচি চলছে তারই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। যেমন জানাচ্ছিলেন যে ইতোমধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। যাচ্ছি পরের খবরে। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সকালে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন ও নিরাপত্তা শীর্ষক আলোচনায় তারা একথা বলেন। এ সময় তারা দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি করেন। তারা আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল এটা পুনর্জীবিত করে জামাত এবং পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার ট্রাইব্যুনালে শুরু করতে হবে। জামাত, রাজাকার, আলবদর এই সব সংগঠনের বিচার না করে শুধু কয়েকজন ব্যক্তির বিচার করে সরকার বসে থাকবে, এই বিচার আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যুদ্ধ অপরাধীদের বিচার যতই ঝুলতে থাকবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা ততই ঝুলতে থাকবে। মানুষের নিরাপত্তা যদি বিধান করতে হয় তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারও শেষ করতে হবে। এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার জন্য এবং ফাঁসির অপরাধীদেরকে রক্ষা করবার জন্য আমাদের দেশের অভ্যন্তরেই শুধু আজকে ষড়যন্ত্র চলছে না, বিদেশেও আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকাল অনুষ্ঠিত ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে আটক 22 জনের মধ্যে 17 জনের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করছেন ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 17 জনকে গ্রেপ্তার করা হয়। এই প্রশ্নপত্র ফাঁসের সাথে যারা জড়িত তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আমরা পেয়েছি যে তাদের কাছ থেকে আমরা প্রচুর ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, কপি, পাশাপাশি মার্কশিট এগুলো উদ্ধার করা হয়েছে। কারণ যে সমস্ত ছাত্ররা তাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিবে তাদের সাথে শর্ত ছিল যে এই পরীক্ষা দেওয়ার পরে এই টাকা যে 3 থেকে 5 লাখ টাকা যেটা তাদের চুক্তি হয়েছিল এই টাকা এই প্রশ্নপত্র টাকা দেওয়ার পরে এই প্রশ্নপত্র এই সার্টিফিকেট তারা ফেরত নেবে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্ন ফাঁস রোধে তারা বিভিন্ন কমিটি গঠন করেছে এবং বিভিন্ন হলে তাদের কিছু সোর্স তারা রেখেছিল এবং সেই সোর্সের মাধ্যমে জিয়া হলে প্রথম একটা সংবাদ আসে যে সেখানে কিছু ছেলেপেলে একটা লিঙ্কের মাধ্যমে প্রশ্নপত্র বিক্রির চেষ্টা করছে। তো সেই খবরের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করি এবং টোটাল যে টিম কাজ করেছে আমরা গতকাল দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে আমরা এই 17 জনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই সমস্ত তথ্য যেটা পেয়েছি আপনাদের আমরা এখন অবগত করলাম। আর এই প্রশ্নপত্র কিভাবে ফাঁস হয় এবং কোথা থেকে ফাঁস হয়, কারা কারা জড়িত, এগুলো আমাদের উদ্ধার করার জন্য তাদের আমরা আদালতে পাঠাবো। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আমরা এগুলো জানার চেষ্টা করবো এবং পরবর্তীতে আপনাদের আমরা এটা অবগত করবো। না, আমরা এটা ধারাবাহিক অভিযান দেখিয়ে আমরা তেজগাঁ থানায় মামলাটা করেছি। প্রশ্নপত্র না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রশ্নপত্র পেয়েছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পেয়েছি এবং সেই প্রশ্নপত্র আমরা পেয়েছি। সেই প্রশ্নপত্র পরবর্তীতে সেই প্রশ্নপত্রের যে পরীক্ষাটা হয়েছে তার সাথে সেই প্রশ্নপত্র মিলে নাই।
এর আগেও ডিবি এরকম প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক করেছিল, তো এটা এবারও প্রায় 17 জন গ্রেপ্তার, এটা খুব বড় অ্যাচিভমেন্ট। আরো একটা অ্যাচিভমেন্ট আছে কাবিলা সিজার হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডের ঘটনায় আপনারা কতজনকে নজরদারি করেছেন? আচ্ছা, আমরা আসলে আজকে ওই বিষয়ে আমি এখন বলতে চাচ্ছি না, পরবর্তীতে আমাদের সিনিয়র যারা আছে তারা বলবে। আমরা যে বিষয় নিয়ে আসি সেই বিষয়ে বলতে চাই। আসলে কতজনের ব্যাংক অ্যাকাউন্টকে আপনারা জব্দ করার জন্য চেষ্টা করতেছেন এবং জামাত বা বিএনপির কতজন নজরদারিতে আছে কাবিলা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে? আচ্ছা, তদন্তের স্বার্থে আসলে এই নামগুলো এখন প্রকাশ করা যাবে না, সংখ্যাও বলা যাবে না। কতজনের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা নজরদারিতে রেখেছেন? না, এই ধরনের দেখেন, আমি কিন্তু মামলা তদারকি অফিসার, আমার কাছে কিন্তু এই ধরনের কোনো তথ্য এখন নেই। আপনি তো উত্তরের গোয়েন্দা উপকমিশনার, তো সেই তো আপনার গোয়েন্দা উপকমিশনার নাই, মামলা তদারকি অফিসার আমি বললাম আমার কাছে। শিবিরের কতজন বা বিএনপির কতজন নজরদারিতে আছে কাবিলা সিজার হত্যাকাণ্ডে সম্পৃক্ত? দেখুন, এইগুলো বললাম যে এই তথ্যটা আমার কাছে নেই এবং তদন্তের সাথে অনেক কিছু আসলে বলা যাবে না। আর আজকে যে বিষয়ে আমরা এটা করছি, এই বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আসলে না, এটা সবাই পরীক্ষার্থী, তবে বিভিন্ন এলাকার মানুষ, তারা সব ছাত্র এবং কিছু ছাত্রও আছে। তারাই চুক্তি করে এটা নিছে এবং এখানে একটা মডাস অপারেন্ডি খুব মজার, যে একজন যদি 5 জন জোগাড় করতে পারে তাহলে তাকে ফ্রি দেওয়া হবে। প্রশ্ন নেপথ্যে তো এখন আমরা বের করতে পারিনি, আর পরে বের করা হবে। এখন মিলে নাই না প্রশ্নপত্র যেটা আউট হলো, এটা যেহেতু পরীক্ষা হয়েছে তার সাথে মেলে না, এটাই হলো সত্য কথা। কিন্তু তারা তো এই প্রশ্ন দিয়েই তারা পরীক্ষা নেওয়ার জন্য তাদেরই জড়ো করেছিল, মার্কশিটও জমা নিয়েছে, সার্টিফিকেট জমা নিয়েছে। হ্যাঁ, এটা তো আসলে প্রতারক চক্র। এটা তো অলরেডি আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এটা একটা প্রতারণা চক্র। পরবর্তীতে এই সার্টিফিকেট এবং জিম্মি করে হয়তো টাকা আদায় করতো। আমরা যাচাই বাছাই করে 17 জনকেই আমরা দেখেছি যে এরাই আসলে জড়িত এর সাথে। কারণ অনেক সময় বিভিন্ন লোকজন যখন যে সমস্ত মেস থেকে আমরা গ্রেপ্তার করেছি, অনেকে পরীক্ষা দিতে আসে, যাদের মনে আমরা যাচাই করে দেখেছি যে না, অনেকে নিরীহ মানুষ, সেগুলোকে আমরা 3-4 জনকে আমরা মামলাতে আমরা করি। আমরা না, জিয়া হলের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিয়া হলে অবস্থান না, জিয়া হলে ছেলেপেলেরা এই বিভিন্ন পরীক্ষার্থীরা এরা এখানে এসে একটা লিঙ্কের মাধ্যমে প্রশ্ন বিক্রি করার একটা সংবাদ তারা পেয়েছে ওই হল থেকে, এবং সেখান থেকে জুবায়েরকে গ্রেপ্তার করা হবে। পরবর্তীতে জুবায়েরের তথ্যের ভিত্তিতে বাকি সমস্ত অভিযান আমরা চালিয়েছি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সোশ্যাল অব্লিগেটরি ফান্ড এসওএফ এ 700 কোটি টাকারও বেশি অলস পড়ে আছে। বিধি অনুযায়ী তহবিলে জমা টাকা দেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে খরচ করার কথা থাকলেও তহবিল গঠনের পর থেকে জমা টাকা কোনো খাতেই খরচ করা হয়নি। এ টাকা দেশের ইন্টারনেট যোগাযোগের উন্নয়নে খরচের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী শিগগিরই এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। টেলিযোগাযোগ খাতের উন্নয়নের জন্য 2011 সালে বিটিআরসির তত্ত্বাবধানে গঠন করা হয় সোশ্যাল অব্লিগেটরি ফান্ড এসওএফ। বিটিআরসির হিসেবে এখন পর্যন্ত তহবিলে জমা টাকার পরিমাণ 700 কোটিরও বেশি। বর্তমানে দেশের 4টি মোবাইল ফোন অপারেটর রবি, বাংলালিংক, এয়ারটেল ও গ্রামীণ ফোন তাদের বার্ষিক লভ্যাংশের 1% টাকা এই খাতে দিয়ে আসছে। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় অলস পড়ে আছে তহবিলের টাকা। এ অবস্থায় এসব টাকা টেলিযোগাযোগের উন্নয়নে খরচ করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 500 জায়গায় যদি 500 হটস্পট দিয়ে দেওয়া হয়, ফ্রি ওয়াইফাই দিল, যেখানে 1 বছরের জন্য ব্যান্ডউইথটা খরচ বিটিআরসি যদি বহন করে, তো 1 বছরে ওই সুবিধাটা যারা পাবে তারা কিন্তু তখন আর কলেজে এসে
পার্কে এসে আর ইন্টারনেট ব্যবহার করতে চাইবে না, তখন তারা বাসায় ব্যবহার করতে চাইবে। তরুণদের একটা বড় দল আছে যারা ব্যান্ডউইথের জন্য বসে আছে, তারা যদি ব্যান্ডউইথটা পায়, ব্যবহার করতে শুরু করে, তখন তারা কিন্তু কোনো না কোনোভাবে টাকা কামাইতে শুরু করবে, টাকা আর্ন করতে শুরু করবে। তখন যারা টাকা আর্ন করবে তখন তারা বাসায় এই স্পিডটা চাইবে। বিধিমালা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন তহবিলের টাকা খরচ করা না হলেও শিগগিরই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এটা জনগণের করের টাকা, কাজেই আমরা এমন কোন স্থানে এটাকে ব্যবহার করতে পারবো না যেখানে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় বা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সেটার সবচেয়ে সর্বোত্তম ব্যবহার হতে পারে যে দুর্গম এলাকায় আমাদেরকে, জনগণকে, গ্রাহকদের আমরা যদি সেবাটা পৌঁছে দিতে পারি। পাশাপাশি প্রযুক্তি খাতে তরুণ উদ্ভাবকদের এ খাত থেকে সহায়তা করার আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। আমাদের তরুণরা আছেন। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। পরিবারের অভাব দমাতে পারেনি রাজশাহীর গোদাগাড়ির 3 কন্যাকে। পড়ালেখা চালিয়ে নিতে কলমের পাশাপাশি হাতে নিয়েছে কাস্তেও। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জমজমাট এখন অবৈধ স্ট্রেচার ব্যবসা। চলাফেরায় একেবারে অক্ষম রোগীদের বাধ্য হয়েই উঠতে হয় স্ট্রেচারে, কিন্তু এজন্য প্রতিটি রোগীকে গুনতে হয় কমপক্ষে 100 থেকে 300 টাকা পর্যন্ত। রোগীদের অভিযোগ, কর্মচারী ও বহিরাগত দালাল চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। হাসপাতাল পরিচালকের সামনে এই অবস্থা চললেও আশ্বাস দিলেন দ্রুত ব্যবস্থা নেয়ার। রংপুর মেডিকেল নিয়ে মানিক সরকারের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। হাসপাতালে ভর্তি থেকে শুরু করে বিদায়, সবখানেই জমজমাট স্ট্রেচার ব্যবসা। রোগী ও তাদের অভিভাবকদের অনেকটা জিম্মি করেই আদায় করা হচ্ছে টাকা। তবু অল্পতে তুষ্ট না তারা, অনেকটা দর কষাকষির মাধ্যমেই নিচ্ছে 1 থেকে 300 টাকা। আর ক্যামেরা দেখার সাথে সাথে সটকে পড়ে তারা। অবশ্য তাদের দাবি, খুশি হয়েই রোগীর অভিভাবকরা দেয় টাকা। আমি বলছি যে নেব না, ওনারা জোর করে আমাকে দিচ্ছে, না দাদা আপনাকে মাপ চাই। শেখার জন্য ওরা আসতেছে টলি নিয়ে, এই জন্য আমি আসছি। যদি একটা রোগী যদি পাই, সহযোগিতা করি, 10-20 টাকা যা দেয় এটা নিয়ে চাটা খাই। আর ভুক্তভোগীদের অভিযোগ, ভর্তির পর বিছানা থেকে পরীক্ষা নিরীক্ষা সহ যে কোনো স্থানে যেতেই স্ট্রেচারের জন্য টাকা লাগে। টাকা না দিলে স্ট্রেচার থাকলেও মেলে না তা। আমরা যখন রোগী নিয়ে আসি তখন ওখানে চার্জ ফি 50 টাকা নেয়। আমরা নিজে করে যদি টলি নিয়ে যেতে পারি, ওনারা আমরা নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর টলি নিয়ে 100 টাকা নেয়। এমন চিত্র খোদ হাসপাতালের পরিচালক তার কক্ষে বসে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করলেও তিনি জানালেন বিষয়টি শুনেছেন, দিলেন ব্যবস্থা নেয়ার আশ্বাসও। সব শ্রেণীর ডাক্তার কর্মচারী নিয়ে বসে যাতে কোনো তরফ থেকে এদেরকে উৎসাহিত না করা হয় এবং এটাকে রোধ করা যায়, এই মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 300 রোগী স্ট্রেচারে যাতায়াত করে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে 101টি ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন পুলিশ সুপার। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাটুভাঙ্গা গ্রাম থেকে এটা উদ্ধার হয়েছে। প্রথমত উদ্ধার হয়েছে ইমরুল ইসলাম বকুলের বাড়ি থেকে 7টা, এবং পরবর্তীতে রুমন মিয়ার বর্ণনা মতে হাটুভাঙ্গা গ্রাম থেকে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তা শুধু যুদ্ধাপরাধীর যে বিচার কার্যকর হবে এটা না, তারা তো এটা তো তাদের একটা এজেন্ডাই, দেশে অরাজকতা সৃষ্টি করা বা এটা ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি করে, এটা তাদের সবসময় একটা এজেন্ডা। তা এটাও হতে পারে, এবং যে কোনো রকম আপনার যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি সৃষ্টি করা, স্যাবোটেজ করে, এটা তারা করতে পারে, এ কারণে হতে পারে। আর ওই ইস্যুটা তো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেহেতু ফাঁসিটা কার্যকর হবে, এটার ফাঁসির রায়টা ঘোষণার পরের থেকেই তো বিভিন্ন দিক থেকে আমরা দেখলাম যে সারা দেশেই তারা বিভিন্ন রকম একজন বিদেশিকে হত্যা করলো, ঢাকায়, রংপুরে করলো, আরও আছে যে ভেস্টেড গ্রুপ যারা, এটা আপনারা জানেন যে ভেস্টেড গ্রুপ তারা বিভিন্নভাবেই তো দেশের এই বিষয়গুলোর সাথে লেগে আছে, দেশ পরিপন্থী এই কাজে। কি হতে পারতো এই বোমাগুলো দিয়ে? এই বোমাগুলো দিয়ে যে কোনো কিছু কাজ করতে পারতো। এগুলো তাদের হাতে তৈরি ককটেল, সংখ্যা ব্যাপক। আমরা আরো অনুসন্ধান করব, আমাদের গোয়েন্দা এজেন্সিগুলো এখনো কাজ করছে।
আমাদের যে নিজস্ব আপনি জানেন স্পেশাল ব্রাঞ্চ ডিবি তারা কাজ করছে যে আরো আছে কিনা, এটা দিয়ে তারা স্যাবোটেজ করা, আতঙ্ক সৃষ্টি করা। তারপরে ধরেন একটা সহজ এখন পেয়ে গেছে দেশের বিরুদ্ধে, সেটা হলো যে যারা বিদেশি মানে বাংলাদেশি নাগরিক কিন্তু অন্য দেশে এখন নাগরিক, যেমন প্রবাসী বাংলাদেশি অথবা বিদেশি যারা আছে, তাদেরকে অনেক সময় দেখা গেল যে একটা ভয় দেওয়ার জন্য অথবা একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এই কাজগুলোর জন্য তারা এগুলো ব্যবহার করতো। কারণ এটা তো একটা ব্যাপক সংখ্যক, 101টা। এটা দিয়ে যদি পরপর কোথাও অ্যাটাক করা হয় তাহলে কোনো ক্ষতি না হলেও খুব আতঙ্কিত হবে এটা সবাই। দেশীয় অস্ত্র এটা পাইপ গান পেয়েছি, এগুলো দিয়ে সাধারণত দেখা যায় ডাকাতরা ডাকাতি কাজে ব্যয় করে আর ব্যবহার করে, আর যে কোনো সময় যে কোনো আতঙ্ক এটা দিয়ে সৃষ্টি করা সম্ভব। যে পালিয়ে গেছে সে মূলত এই ককটেলগুলো তৈরি করে, এটা আমাদের অনেক আগের থেকে, আগেও তাকে আমরা ধরেছি। আগের যে স্যাবোটেজের মামলাগুলো ছিল তার নাম হলো ইমরুল ইসলাম, তা আমরা ধরে ফেলবো, সেই করতে পারবে না। এবং তার কিছু প্যাট্রোনাইজার আছে, আপনারা জানেন যে তার কিছু পৃষ্ঠপোষক আছে, গডফাদার আছে, সেই ব্যাপারগুলো আমরা এর যে অগ্রবর্তী বা পশ্চাৎ যে লিঙ্কেজগুলো সেগুলো আমরা নিয়ে কাজ করব। ধন্যবাদ। বিএনপির মূল নেতৃত্ব চরম বিপদের সম্মুখীন উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দলটির ভাঙন এখন কেবল সময়ের ব্যাপার। তিনি অভিযোগ করেন, বিএনপির মূল নেতৃত্বের সঙ্গে জঙ্গিবাদের যোগাযোগ রয়েছে। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, বিদেশিদের স্বার্থ সংরক্ষণ করে কাজ করছে টিআইবি ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থা। এমন একটা অবস্থায় বিএনপি করছে, তাদের মূল নেতৃত্বই আজকে চরম বিপদের সম্মুখীন। দুই নেতৃত্বের এই মামলা দুটি নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং তাদের ভাগ্যে কি হবে এটা তারা বুঝতে পারে। এবং বিএনপির ভাঙ্গন এটা কেবলমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময়ের ব্যাপার মাত্র। এটা আমরা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙছে এই কথা যারা অভিযোগ করে তারা মিথ্যা কথা বলে। বিএনপির মূল নেতৃত্ব যারা, তারা আজকে জামাত এবং জঙ্গিদের সাথে তাদের কানেকশন, জঙ্গি এবং জামাতদের সাথে কানেকশন, এবং সেই মূল নেতৃত্বের অনুসারী যারা, কিছু সংখ্যক তরুণ বা বিভ্রান্ত কর্মী যারা, তারা আজকে জামাত এবং জঙ্গিদের সাথে মিশে আজকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই সমস্ত তৎপরতা চালাচ্ছে। সরকারের চাপে শমসের মবিন চৌধুরী রাজনীতি থেকে অবসরে গেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি ভাঙার যে স্বপ্ন দেখছে সরকার, তা কখনোই বাস্তবায়ন হবে না। তিনি অসুস্থ, তার চিকিৎসা বাধাগ্রস্ত করার জন্য তার পাসপোর্ট আটকে রেখে তার উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে, এবং তিনি সিজন পলিটিশিয়ান না। এই চাপ তিনি হয়তো সহ্য করতে পারেন নাই এবং তিনি রাজনীতি থেকেই অবসর নিয়েছেন। এটাতে আওয়ামী লীগের আনন্দিত হওয়ার কোনো কারণ দেখি না, তবে তাদের আনন্দিত হওয়ার আর তেমন কোনো কারণ নাই বলেই বোধহয় এই ব্যাপারে একটু আনন্দিত হয়েছে। বিএনপি থেকে কে যাচ্ছে এটা না করে তারা নিজেদের ঘর সামলানো ভালো হবে। ক্ষমতা যতদিন আছে ততদিন মনে হয় ঠিক আছে আর কি, কিন্তু ভেতরে ভেতরে কতদূর ক্ষয় হয়ে যাচ্ছে এটা তাদের বোঝা উচিত। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকে দেশে একটি বিশেষ গোষ্ঠীর অপতৎপরতার পাশাপাশি বিদেশি চাপকে কেন্দ্র করে জনমনে জন্ম নিয়েছে নানা শঙ্কা। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে স্বাধীনতা বিরোধীদের বিচার শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়েও চলছে নানা তর্ক বিতর্ক। এই প্রেক্ষাপটে রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউট। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রথমে যে কতগুলো শব্দ বলছেন তার ঠিক কয়েকটা শব্দ আমি তুলে আপনাদেরকে পড়ে শোনাবো। My Lord, be it far from me that I shall present anything wrong, because the Nazi criminals must be punished, and for that I shall present the truth, nothing but the truth, and the whole truth. তারপরে তিনি তার বক্তব্য দিলেন। প্রথম বক্তব্য প্রায় 5-6 ঘন্টা ধরে বক্তব্য, 6 আওয়ার্স তার প্রাথমিক বক্তৃতা, যে কেন ট্রাই করছি আমরা, এবং প্রথম ট্রায়াল
যুদ্ধ আগেও হয়েছে, বহু যুদ্ধ হয়েছে, বহু লোক মারা গেছে, ট্রায়াল হয়নি। যুদ্ধের একটা বিচার, যুদ্ধের একটা আইন আছে, সেই আইনটা তিনি তুলে ধরলেন। তো এইটা আমি এই জন্য বলছি যে তাদের কথাবার্তার ভেতর দিয়ে কতগুলো জিনিস বেরিয়ে আসলো। সেটা হলো যে অ্যাপিল করা যাবে না, যে আইনটা আমাদের ছিল প্রথমে, অ্যাপিল। যদি অ্যাপিল করতে হয় সেটাও করতে হবে একটা ট্রাইব্যুনালে, ইনসাইড দ্য ট্রাইব্যুনাল, একটা বেঞ্চে, সেই বেঞ্চটা করতে হবে ইনসাইড দ্য ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনালের বাইরে না। কারণটা কি? এই যে যখনই আমি এই কাগজটা পেয়েছি, আমাকে টেক্সট পাঠিয়েছিলেন, যুদ্ধাপরাধের বিচারের রায় বাস্তবায়ন দেরি হচ্ছে কেন? ভেবে দেখেন, 5টি বছর আমরা কাটিয়েছি। অনেকে বলেছেন আমরা দুজনকে আমরা শেষ বিচারের মাধ্যমে আনতে পেরেছি, মাত্র দুজন। আমরা লজ্জিত, লজ্জা পাওয়া উচিত আমাদের। এবং আমি নিশ্চিত যে আমাদের লার্নেড প্রসিকিউটার্স, এখানে একজন দেখছি শুধু, যারা আছেন লার্নেড ইনভেস্টিগেটর্স অ্যান্ড লার্নেড জাজেস, জাস্টিসেস, তারা সবাই রিফ্লেক্ট করছে যে কেন এরকম হচ্ছে। সে কারণগুলো আমরা মোটামুটি জানি, অনেকে বলেছেন এখানে, আমি সেটা রিপিট করবো। তবে একটা জিনিস আমাকে বলতে হবে যে অ্যাপিলটাকে কেন বলা হচ্ছে প্রাথমিক ল, যে লটা আজকে 8টা বিচার চলছে সারা পৃথিবীতে, কোন ট্রাইব্যুনালেই কিন্তু এই অ্যাপিল ট্রাইব্যুনালের বাইরে নেই। একটা পৃথক বেঞ্চ করা হয়েছে ট্রাইব্যুনালের ভিতরে, প্রিসাইসলি ফর দ্য রিজন যেটা আপনারা সবাই দেখছি বাংলাদেশে। এটা কখনো যাওয়া উচিত হয়নি আমাদের সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে। ইট ওয়াজ রং ডিসিশন। আমি এটা বলছি, এখন আইন পাস হয়ে গেছে, বিচার হচ্ছে। ইট ওয়াজ রং ডিসিশন এন্ড ইট উইল কন্টিনিউ টু বি রং ডিসিশন। দর্শক, রাজধানীর গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে সুশীল সমাজের প্রতিনিধিরা যে বিশেষ আলোচনা সভায় বসেছেন দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের খবরে। সামর্থ্য নেই বই কেনার, টাকা থাকলে ভটভটিতে নয়তো 7 কিলোমিটার পায়ে হেঁটেই যেতে হয় কলেজে। আর সংসারের অভাব মেটাতে মাঠে নামতে হয় কাস্তে হাতে। তারপরও পড়ালেখা চালিয়ে যেতে আপ্রাণ লড়ছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার 3 কন্যা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। প্রতিদিন সকালে গোদাগাড়ীর আগলপুর গ্রামের 3 কন্যা কাজের সন্ধানে বের হয়ে আসে মাঠে। 2 বোন রুমি ও সুমি রাজশাহীর রাজাবাড়ীহাট ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী। সংসারের অভাব আর পড়ালেখার খরচ জোগাতে কলমের পাশাপাশি মায়ের সাথে কাস্তে ধরতে হয় তাদের। একই অবস্থা এবার উচ্চ মাধ্যমিক পাশ করা বিপতি ক্যারকাটারের। 4 বছর আগে আদিবাসী এই তরুণীর বাবা পরিবার ছেড়ে চলে যায় ভারতে। বছরে 4 মাস কাজ পেলেও বাকিটা সময় প্রায় অনাহারেই দিন কাটে তাদের। তারপরও সাহসী এই 3 তরুণী স্বপ্ন পূরণের আশায় একটুও দমেনি। কলেজে যখন যাই তখন মা বলে যে ভাড়া নেই, তখন কষ্ট লাগে খুব। আমি ব্যাংকে কোনো হিসাব নিকাশের কাজ করবো, এটা ইচ্ছা আছে। সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি তো জানি না যে কিভাবে সেনাবাহিনীতে যেতে হয়। সন্তানকে এগিয়ে নেওয়ার আশায় দিনভর মায়ের এই পরিশ্রম, তবু তার 2 চোখ জুড়ে দুশ্চিন্তার ছায়া। পাটখাটে ছেলেপেলাকে পড়াচ্ছি, কোন রকম কষ্ট মষ্ট করে, খুব সমস্যা হয়। ভালো করে লেখাপড়া করবে, লেখাপড়া করে চাকরি বাকরি করবে। কলেজের অধ্যক্ষ বললেন, কেউ তাদের সহযোগিতার হাত বাড়ালে পূরণ হবে তাদের স্বপ্ন। এনজিও বা কোনো সহৃদয় ব্যক্তি যদি তাদেরকে কোনো আর্থিক সহায়তা করে, তাহলে এরা লেখাপড়া নিশ্চয় ভালো করবে। অবশ্য 3 কন্যার উচ্চশিক্ষায় সহযোগিতার আশ্বাস দিলেন আদিবাসী এই নেতা। লেখাপড়া করার সহযোগিতা আমরা অবশ্যই করব, যাতে তারা মানুষের মতো মানুষ হয়। শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পরও পুলিশের চাকরি হয়নি বিপতির, তবু স্বপ্ন ছুতে
উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীত নামতে শুরু করেছে উত্তরের জনপদ গাইবান্ধায়। শীতের পদধ্বনি শঙ্কিত করে তুলেছে খেটে খাওয়া অভাবী মানুষদের। অন্যদিকে শীতজনিত রোগবালাই থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। নীরব প্রকৃতি, চারিদিকে শীতল হাওয়া, কুয়াশায় ঢাকা পথঘাট, শিশির ভেজা গ্রামের মেঠো পথ। দুর্বাঘাস বা ধান গাছের পাতায় পাতায় মুক্ত দানার মতো জমাট বাঁধা শিশির কণা জানান দেয় শীতের আগমনী বার্তা। ভোরের আলো ফোটার পর গ্রামের মানুষ যখন বেরিয়ে আসে, রক্তিম সূর্য তখন কুয়াশা ভেদ করে পূব আকাশে হাজির হয় লাল আভা নিয়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাছে টানে না খেটে খাওয়া মানুষদের। এ মানুষগুলোর কাছে শীত মানেই যেন কষ্ট। এবার তো আগুরে শীত শুরু হয়েছে, বেশি গরম কাপড় লাগবে। তা এখন বাচ্চা কাচ্চা নিয়ে তো রাস্তাঘাটে পারানো যাবে না, অভাবী সংসার। শীত যখন দরজায় কড়া নাড়ছে, তখন গ্রাম শহরের রাস্তাঘাটে মোড়ে মোড়ে ভাপা পিঠার আয়োজন, আর দোকানকে ঘিরে চলছে গল্পগুজব আর আড্ডা। শীতের টাইমে ভাপা পিঠাটা ভালো লাগে, আবার একটু গরম পাওয়া যায়। আমাদের উত্তরবঙ্গের দিক শীত আরো ভালো পড়ছে, এখন ভালো লাগে, এই জন্য খাইতেছি আর কি। এদিকে শীতকালে নিজেকে সুস্থ রাখতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিলেন এই চিকিৎসক। বাচ্চাদের এবং বাচ্চার মায়েদের উদ্দেশ্যে বলতে চাই, সাধারণত বাচ্চাদেরকে গরম কাপড় পরাতে হবে, পাশাপাশি বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। জেলার 7টি উপজেলায় 29 লাখ মানুষের বসবাস, এর মধ্যে প্রায় 30 ভাগ হতদরিদ্র। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। যশোরের বেনাপোলে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে 27 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে 11 জন নারী ও 2 শিশুও রয়েছে। বেনাপোলের পুটখালী সীমান্তে গতরাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত অভিযান চালায় বিজিবি। এ সময় 2 শিশু ও 11 নারী সহ 27 বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের গ্রামীণ অর্থনীতির অনেকটাই পোল্ট্রি শিল্প নির্ভর। এখনো অনেক মানুষের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও পুষ্টির চাহিদার জন্য পোল্ট্রি শিল্পের গুরুত্ব অনেক বেশি। যদিও দেশে প্রতি বছর বিভিন্ন রোগে ভুগছেন এর সঙ্গে যুক্ত সবাই, তবে সেদিক থেকে অনেক এগিয়ে রয়েছে নরসিংদী সদর উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী আর কর্মচারীরা। টিকিউএম প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জাইকার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র 2007 সাল থেকে জনসেবার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলছে। আশিকুর রহমান পিয়ালের সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ, ছবি তুলেছেন সাইদুল ইসলাম। বাতাসের সাথে প্রতিনিয়তই উড়ে বেড়ায় মুরগির পালক। এই পালক ছড়াচ্ছে রোগ জীবাণু, যার ফলে প্রতিনিয়তই রোগাক্রান্ত হচ্ছেন এই শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী আর কর্মচারীরা। বেসরকারি এক হিসেব মতে পোল্ট্রি শিল্পে বর্তমানে প্রায় 60 লাখ মানুষ জড়িত। বিশেষজ্ঞরা বলছেন, একজন মানুষ যদি 6 মাস এই শিল্পের সাথে জড়িত থাকে, তাদের প্রত্যেকে কোনো না কোনোভাবে যক্ষ্মা, টাইফয়েড, ডায়রিয়া, বার্ড ফ্লু, অ্যাজমা আর শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগবেন। এই ডাস্ট এবং পোল্ট্রি থেকে যে মাইটগুলো হয়, এই মাইটগুলো তাকে ইনহেলেশনের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাদের ফুসফুসে যায়। পরবর্তীতে তারা রেসপিরেটরি প্রবলেমে সাফার করে। 2014 সালে সুপরিবর্তন সম্ভব স্লোগানে কাইজেন ধারণা থেকে পোল্ট্রি শিল্পে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় নরসিংদীর সদর উপজেলায়। কাইজেন কাজ করে জনস্বাস্থ্য সচেতনতা আর খাদ্য নিরাপত্তা নিয়ে, যার সুফলও পেয়েছেন এখানকার ব্যবসায়ী আর কর্মচারীরা। পশু যখন ট্রেনিং নেয় তখন আমরা মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করার আমাদের আগের থেকে শারীরিক অবস্থা অনেক ভালো হয়। ভালোভাবে থাকতে হবে, এখানে যা থাকবে সব পরিষ্কার করে রাখা, নিজেরা পরিষ্কার থাকা, সবসময় মাস্ক ব্যবহার করা। সেফ মিট সেফ হেলথ স্লোগানে কাজ করেছে জাইকার এই কাইজেন প্রজেক্ট। বিশেষজ্ঞরা বলছে, দেশে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত সব ব্যবসায়ী আর কর্মচারীদের যদি প্রয়োজনীয় মাস্ক, বালতি, বাকেট আর হ্যান্ড গ্লাভসের মতো উপকরণ সরবরাহের পাশাপাশি ব্যবহারেও অভ্যস্ত করা যেতে পারে, তাহলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষা হবে, ঠিক তেমনিভাবে অন্যদিকে নিশ্চিত হবে নিরাপদ খাদ্য। নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। মংলা বন্দরের পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির 4 দিন পরও উদ্ধার তৎপরতা শুরু করেনি মালিকপক্ষ।
তবে চ্যানেলটি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি করছে বন বিভাগ ও বিআইডব্লিউটিএ। সকালে জাহাজটির মালিক দিল খান জানান, শুক্রবার রাত 9:30টার দিকে নারায়ণগঞ্জের ভাই ভাই সালভেজ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে উদ্ধার কাজের চুক্তি হয়েছে। আগামী 2 দিনের মধ্যে এ উদ্ধার তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি। এদিকে ক্রমেই ডুবন্ত জাহাজটি স্রোতের টানে গভীর পানির নিচে বালুতে আটকে যাচ্ছে। এ অবস্থায় ছোট বড় নৌযান চলাচল স্বাভাবিক রাখতে ভাসমান ড্রাম দিয়ে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হলেও ঘটনাস্থল দেখভাল ও নজরদারি করছেন বন বিভাগের কর্মীরা। গত মঙ্গলবার রাতে 510 মেট্রিক টন কয়লা বোঝাই এমভি জিয়ারাজ নামক একটি কার্গো জাহাজ পশুর নদীর জয়মনির ঘোল এলাকায় ডুবে যায়। দেশের বাইরের খবর। সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হলেও দেশটির প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে ভিয়েনা সম্মেলনে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছেন কূটনীতিকরা। এ বিষয়ে আলোচনার জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন তারা। সিরিয়ায় রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনায় শুক্রবার ভিয়েনা সম্মেলনে যোগ দেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের 19টি দেশের কূটনীতিকরা। প্রায় 8 ঘণ্টা ধরে চলা বৈঠকে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও সংলাপ আয়োজন সহ কয়েকটি বিষয়ে একমত হন আলোচকরা। এদিকে সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে মধ্যপন্থী বিদ্রোহীদের সহায়তায় বিশেষ বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সিরিয়া সরকারের অনুমতি ছাড়া কেউ সেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সিরিয়ায় নতুন করে ছায়াযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। improvement every fucking day. I want to see people that লা লিগার খবর। পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করতে লাস পালমাসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে 2 দলের এই ম্যাচ শুরু হবে আজ রাত 9টায়। এবারের লিগে এখন পর্যন্ত 9 ম্যাচের 6টিতে জয় আর 3টিতে ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ শক্তিমত্তায় প্রতিপক্ষ লাস পালমাসের চেয়ে অনেক গুণে এগিয়ে। কেননা 13 মৌসুম পর আসা নতুন ক্লাবটির এখন পর্যন্ত এই মৌসুমে জয় মাত্র 1টিতেই। তার উপর আবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে হবে খেলা। সে সঙ্গে বেনজেমা রদ্রিগেজের দলে ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে স্বাগতিকদের। যদিও ইনজুরির কারণে বেল, রামোস ও কারভাজালকে এ ম্যাচে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা। তারপরও রোনালদোদের নিয়ে এ ম্যাচে জয় তুলে নিতেই মাঠে নামবে বেনিতেজের দল। পৃথিবী থেকে খারাপ আত্মা আর বৈশাচিক অস্তিত্বকে দূরে সরাতে প্রতিবছর 31 অক্টোবর উদযাপিত হয় হ্যালোইন দিবস। মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধাও জানানো হয় এই উৎসবে। শুক্রবার হ্যালোইন উৎসব শুরুর আগেই শিশু কিশোরদের জন্য হোয়াইট হাউসে এক অন্যরকম মজার পরিবেশ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। লম্বা ভৌতিক পোশাক পরা কিম্ভূত সাজের মানুষটি দেখে ভয়ে ভিড়মি খাচ্ছে না কেউই। এমনকি ছোট শিশুরাও হাসছে, খেলছে আর চেখে নিচ্ছে আনন্দের রস। আর হবেই বা না কেন, স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট দিচ্ছেন হ্যালোইন ট্রিট, নিজ হাতে তুলে দিচ্ছেন মজাদার সব চকলেট। তাই খারাপ ও অশুভ শক্তিকে দূরে ঠেলে শুভ শক্তিকে আমন্ত্রণ জানানোর এই উৎসব হয়ে ওঠে দ্বিগুণ খুশির। বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব পালনের ধুম লেগেছে 30 অক্টোবর থেকেই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপহার আর চকলেটের দোকানেও মিষ্টি খাবারের সঙ্গে মিলছে ভৌতিক সাজ পোশাকের নানা অনুষঙ্গ। মেক্সিকোতে কেক ও পেস্ট্রির দোকানগুলোতে মিলছে ভয়ঙ্কর দর্শন সব কেক। খেতে মিষ্টি হলে কি হবে, কাটা হাত পা, রক্তাক্ত খুলির আকৃতির কেকগুলো দেখলে জিভে জল আসার বদলে গা শিরশিরে অনুভূতিই যে বেশি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যালোইন উৎসব ঘিরে মানুষের জন্য এত সব আয়োজন, পশু পাখিরাই বা বাদ যাবে কেন? তাই তো রসালো কুমড়োকে ভৌতিক চেহারা দিয়ে ইউক্রেনের চিড়িয়াখানায় বাঘ, হাতি, ভাল্লুক সবারই জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এই হ্যালোইন ট্রিট। আমরা এই বছর হ্যালোইনের আনন্দ প্রকৃতির মাঝে ছড়িয়ে দিতে চেয়েছি। চিড়িয়াখানার জীবজন্তুরাও এখন এই উৎসবের অংশ। ভল্লুকটার লাফালাফি দেখতে আমি প্রায়ই আসি। একে কুমড়া খেতে দেখে খুব মজা লাগছে। 31 অক্টোবর হ্যালোইন উৎসব পালন পশ্চিমা বিশ্বে অনেক পুরনো প্রথা। প্রতিবেশীদের কাছ থেকে চকলেট নেওয়া, বন্ধুদের জন্য বিভিন্নভাবে ভয়ের পরিস্থিতি তৈরি করে আর কুমড়ার মধ্যে বাতি জ্বালিয়ে ছড়িয়ে দেওয়া আনন্দের মধ্য দিয়ে মূলত মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। দর্শক, এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটের সেঞ্চুগঞ্জে 101টি ককটেল ও 2টি পাইপগান সহ 2 জামায়াত কর্মী আটক। পুলিশের ধারণা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা। যুদ্ধাপরাধীদের বিচার যতই বিলম্বিত হবে দেশের নিরাপত্তা ততই বিঘ্নিত হবে, মত সুশীল সমাজে। দল হিসেবে জামায়াতেরও বিচার দাবি। এমপিও ভুক্তির দাবিতে মাধ্যমিক শিক্ষকদের আমরণ অনশন দ্বিতীয় দিনের মতো চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর ঘটনায় 17 জনের সম্পৃক্ততা, ছেড়ে দেওয়া হয়েছে বাকি 5 জনকে। এবং বিটিআরসির ফান্ডের বিপুল পরিমাণ অলস টাকা টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ব্যবহারের তাগিদ, শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।